রঙিন খামখানির প্রতি তার দৃষ্টি আকৃষ্ট হলো। প্রিয়তম, তুমি এমন নিষ্ঠুর! এই তুমি আমায় ভালোবাসো? আমি যদি রাগ করি, অভিমান করি, তাহলে কি তুমি সে অভিমান ভাঙাবে না? তোমার সাধের তরণী বুঝি পুরনো হয়েছে তোমার কাছে? বললেন, দেখো, আমার তো সম্পূর্ণ বিশ্বাস হয় না যে বৌমা পাপে ডুবেছে। পড়ে গিয়ে হৃৎপিণ্ডস্থ রক্তকোষে আঘাত লেগেছে। প্রিয়তমাকে দেখে সে কাঁদতে কাঁদতে বলল, দিদিমণি, মেজ বউ বুঝি আর বাঁচে না। নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত প্রিয়তম একেবারে ভিন্ন স্বাদের একটি গল্প আমরা শুনব। তাহলে শুরু করি। প্রিয়তমার সঙ্গে তরঙ্গিনীর সম্বন্ধটা একটু অদ্ভুত রকমের। তাকে ঠিক সখিত্ব বলা যেতে পারে না। তারা পরস্পরের প্রতি প্রণয়ী ও প্রণয়িনীর মতোই আচরণ করে। তাদের পত্রগুলি প্রেমলিপি ছাড়া আর কিছুই নয়। তাতে তাদের আদর, সোহাগ ও মান অভিমানের প্রাচুর্য থাকে। দেখা হলে দুজনে নিভৃত স্থানে গিয়ে চুপচাপ বসে থাকে। কোনো তৃতীয় ব্যক্তির সাক্ষাতে তাদের মুখে কথা ফোটে না। তরঙ্গিনী কতদিন প্রিয়তমার গলা ধরে জিজ্ঞেস করেছে, প্রিয় ভাই, আমাকে বেশি ভালোবাসিস না তোর বরকে? প্রিয়তমা বলেছে, তোকে, তোকে রে, শুধু তোকে। একদিন প্রিয়তমা তার স্বামীর প্রতি অধিক অনুরাগ ব্যক্ত করেছিল। সেদিন আর তরঙ্গিনী অন্ন জল মুখে তুলল না। কত করে তবে প্রিয়তমা সখীর মান ভাঙালো। সেই অবধি প্রিয়তমা কপট আচরণ আরম্ভ করেছে। তরঙ্গিনী ৭-১০ বর্ষীয় যুবতী। তার পরিধানে কালা পেড়ে দেশীয় সূক্ষ্ম বসন এবং হাতে সোনার চুড়ি আছে বটে, কিন্তু সীমান্তে সিঁদুর নেই। ৮ বছর বয়সে বিবাহিত হয়ে ৯ বছর বয়সে সে বিধবা হয়েছে। তরঙ্গিনী যখন প্রথম শ্বশুরগৃহে আসে, তখন তার সঙ্গিনীর মধ্যে ছিলেন শুধু শাশুড়ি ও দিদি শাশুড়ি। প্রিয়তমা তাদের প্রতিবেশিনী, কিন্তু তার সহচর্য লাভ প্রথমেই হয়নি। সেও তখন নিজে শ্বশুরালয়ে ছিল। প্রিয়তমা ফিরে আসলে প্রথম সাক্ষাতেই তরঙ্গিনী তাকে ভালোবেসে ফেলল। বিধবা বালিকা তার ক্ষুধিত হৃদয়ের সমস্ত ভালোবাসা সখীর প্রতি অর্পণ করল। তাকে সে কখনো ডাকত প্রিয় বলে, কখনো বলতো প্রিয়তম। চিঠিতেও তাকে প্রিয়তমা না বলে প্রিয়তম বলে সম্বোধন করত। প্রতি সন্ধ্যায় নিজের নিজের ছাতে উঠে পরস্পরের সাথে তারা দেখা করত। তাছাড়া তরঙ্গিনী প্রতিদিন প্রিয়কে চিঠিও পাঠাতো। তরঙ্গিনী শ্বশুরালয়, কিন্তু প্রিয়তমার পিত্রালয়। প্রিয়তমা মনে করলেই তরঙ্গিনীর কাছে আসতে পারত। প্রকাশ্য রাজপথ অতিক্রম করতে হতো না। ওই যে খিড়কি খুলে পুকুরের ধার দিয়ে বাগানের ভেতর দিয়ে তরঙ্গিনীদের খিড়কি দরজায় উপস্থিত হবার সুযোগ ছিল। পথ উভয়েরই সমান, কিন্তু তরঙ্গিনীর শাশুড়ি তাকে কোথাও যেতে আসতে দিত না। শাশুড়ি পছন্দ করত না যে তরঙ্গিনী বাইরে কোথাও যাক। তাতে কিছু ক্ষতি ছিল না। তরঙ্গিনীদের বাড়িটি অপেক্ষাকৃত প্রশস্ত ও নির্জন হওয়াতে এইখানে দুই সখীর বিশ্রম্ভা লাভের আমোদ প্রমোদের সুবিধাই হতো। তরঙ্গিনীর ভালোবাসার অত্যাচার প্রতিদিন বৃদ্ধি পেতে লাগল, কিন্তু প্রিয়তমা সে সমস্ত সকরুণ সহিষ্ণুতার সাথে সহ্য করতে থাকল। সে ভাবত, আমার স্বামী আছে, ভালোবাসার পাত্র আছে। আহা, তরঙ্গিনীর যে কেউ নেই, কিচ্ছু নেই। তাই সব সময় মনে না আসলেও মুখে তাকে আদরই করত। প্রিয়তমা তরঙ্গিনীকে সচরাচর বলতো তরি, কখনো বলতো তরণী,
কখনো বলতো সাধের তরণী। একবার শ্বশুরবাড়িতে থাকতে থিয়েটারে মৃণালিনীর অভিনয় দেখেছিল। সে অবধি মাঝে মাঝে সে তরঙ্গিনীর গলাটি জড়িয়ে ধরে হাসতে হাসতে গান করত, সাধের তরণী আমার কে দিল তরঙ্গে। প্রিয়তমা শুধু তরঙ্গিনীকে আদর করেই নিষ্কৃতি পেত না, তরঙ্গিনী যেমন কথায় কথায় তার উপর অভিমান করত, প্রিয়তমাকেও সেরূপ করতে হতো। যদি কোনোদিন রাগ না করত, তাহলে তরঙ্গিনী বলতো, তোমার তো বয়েই গেল, তুমি কি আমাকে ভালোবাসো যে রাগ করবে আমার ওপর? প্রথম প্রথম এই মৌখিক মান অভিমান প্রিয়তমার নিকট অত্যন্ত বিসদৃশ মনে হতো, কিন্তু ক্রমে ক্রমে সমস্ত বেশ অভ্যস্ত হয়ে গেল। নিতান্ত কর্তব্য পালন করছে বলেই আর মনে হতো না। সন্ধ্যার অনতিপূর্বে একটি নির্জন কক্ষে বসে তরঙ্গিনী আপন মনে গুনগুন করে গান গাইছিল। তরঙ্গিনীর কণ্ঠ বিনিসৃত মৃদু তান ভ্রমর গুঞ্জনের মতো শোনাচ্ছিল। আজ প্রভাতে যখন প্রিয়তমা তরঙ্গিনীর সাথে সাক্ষাৎ করতে এসেছিল, তখন তরঙ্গিনী রাগে তার সঙ্গে ভালো করে কথাই বলেনি। প্রিয়তমা কাঁদো কাঁদো হয়ে ফিরে গিয়েছে। অন্যদিন তারা দিনে 10 বার করে নিজের নিজের ছাদে উঠে পরস্পরকে দর্শন করে। আজ সারাদিন তরঙ্গিনী প্রায় ছাদেই যাপন করেছে, তথাপি একটি বারও প্রিয়তমার দেখা পায়নি। নিরাশ হয়ে তরঙ্গিনী এইমাত্র ছাদ থেকে নেমে এলো। সন্ধ্যা হতে আর বেশি বিলম্ব নেই। তরঙ্গিনী একবার ভাবল প্রিয়কে একখানা চিঠি লেখে, কিন্তু আজ প্রভাতে তার অভিমানের কারণ পূর্বদিনে লিখিত পত্রখানির উত্তর না পাওয়া। সুতরাং চিঠি লিখতে তরঙ্গিনী একটু ইতস্ততই করতে লাগল। অথচ সকালবেলার আচরণটা নিতান্তই রূঢ় হয়েছে। কিন্তু প্রিয়তমারও কি যথেষ্ট দোষ নেই? প্রিয়তমার স্বামী এসেছে, এ কথা সত্য, তাই বলে কি সে একটিবারও ছাতে আসার অবসর পেল না? আর তরঙ্গিনী যে রাগ করল, তা কার দোষ? প্রিয়তমারই তো দোষ। কেন সে নিয়মিত সময় পত্রের উত্তর দেয়নি? স্বামী কি তার হাত বেঁধে রেখেছিল, না কলম ভেঙে দিয়েছিল, না কালি ফেলে দিয়েছিল? ক্রমে অন্ধকার হলো। দাসী আসলো, টেবিলের ওপর একটা জ্বলন্ত বাতি রেখে গেল। তরঙ্গিনী টেবিলের সম্মুখে বসে বাক্সটি খুলে চিঠি লেখার সরঞ্জাম বার করল। একখানা সুন্দর রঙিন কাগজ নিয়ে চিঠি লিখল। তরঙ্গিনী উত্তম লেখাপড়া জানত। বিধবা হওয়া অবধি 6 বৎসর কাল সে পিত্রালয়ে ছিল। তার দাদা তাকে সযত্নে লেখাপড়া শিখিয়েছিলেন। তিনি ভেবেছিলেন জ্ঞান চর্চা করার অবসর পেলে দুঃখিনী ভগিনীটি আজন্ম বৈধব্য তবু কিয়ৎ পরিমাণে সহনীয় হবে। চিঠিখানি শেষ করে তরঙ্গিনী সেখানি খামের মধ্যে পুরল। শিরোনামা লেখার আগে আরেকবার ভাবল, এ কি পায়ে ধরে মান ভিক্ষা করা হচ্ছে? এই সময় তরঙ্গিনীর মাথাটা ঝিমঝিম করতে আরম্ভ করল। হিস্টেরিয়ার পূর্ব লক্ষণ। 15 বছর বয়স থেকে মাঝে মাঝে হিস্টেরিয়া হয়েছে তরঙ্গিনীর। বেশি অধ্যয়ন অথবা বেশি চিন্তা করলে কিংবা বেশিক্ষণ মন খারাপ করে থাকলেও এই রোগ তাকে আক্রমণ করত। আজ তো সারাটা দিন সে মন খারাপ করেই আছে। ডাক্তারেরা পরামর্শ দিয়েছিল রোগ আসন্ন জানতে পারলে শীতল জল পান করবে এবং মুখে চোখে জলের ঝাপটা দেবে। ঘরের কোণে জল রাখা ছিল। তরঙ্গিনী জল পান করে মুখে চোখে জল দিয়ে আবার চেয়ারে এসে বসল, কিন্তু আক্রমণ রোধ করতে পারল না। চেয়ারে অজ্ঞান হয়ে পড়ল, হাত পা ছুটতে লাগলো। ক্রমে চেয়ার শুদ্ধ সশব্দে মেঝেতে পড়ে গেল। তরঙ্গিনীর এই ব্যাধি আছে বলে বাড়ির সব লোক সর্বদা সতর্ক থাকত। পাশের ঘরে এক দাসী ছিল, সে শব্দ শুনে ছুটতে এলো। ব্যাপার দেখে তৎক্ষণাৎ নিচে সংবাদ দিল, গতকাল তরঙ্গিনীর খুড়শ্বশুর হৃদয়নাথ বাবু স্ত্রী পুত্র নিয়ে বাড়িতে এসেছেন। পুত্র সুধীর চন্দ্রের শুভ উপনয়ন।
তরঙ্গিনীর শাশুড়ি তখন মাকে নিয়ে পালকি করে সুধীরের উপনয়নে পাড়ার মেয়েদের নিমন্ত্রণ করতে বাইরে হয়েছিল। বাড়ি ছিলেন শুধু নবাগতা ছোট কাকি। তিনি তো ছুটতে এলেন। তার এক বোনের হিস্টেরিয়া আছে, মূর্ছা ভঙ্গ করার নিয়মাদি সব তার জানা ছিল। ঝিয়ের সাহায্যে তরঙ্গিনীকে উঠিয়ে পালঙ্কের ওপর শুইয়ে দিলেন এবং চেতনা সম্পাদনের জন্য সচেষ্ট হলেন। হঠাৎ নিকটস্থ টেবিলের ওপর রঙিন খামখানির প্রতি তার দৃষ্টি আকৃষ্ট হল। দক্ষিণ হস্তে তরঙ্গিনীকে পাখা করতে করতে বাম হস্তে খামখানি তুলে নিলেন। আঙুলের সাহায্যে চিঠিখানি বার করলেন, খামখানি টেবিলের ওপর ফেলে দিলেন। চিঠির ভাঁজ খুলে আলোকে পড়লেন, প্রিয়তম। তার মাথা ঘুরতে লাগলো, হাত পা অবশ হয়ে আসলো, নিঃশ্বাস জোরে জোরে পড়তে লাগলো। ঝিকে বললেন, এই তুই বাতাস কর, আমি শিগগির আসছি বলে পাখা ফেলে ঘর থেকে তিনি বেরিয়ে গেলেন। এর স্বামী হৃদয়নাথ মিরাটের প্রধান ডাক্তার, বিলক্ষণ উপার্জন করেন। লোকটি পরম হিন্দু। একসময় নাকি গোমাংস তার উদরস্থ হয়েছিল, কিন্তু সেসব ভূত কথা। আপাতত তার মস্তকে একটি প্রকাণ্ড শিখা দোদুল্যমান। স্ত্রী শিক্ষার অত্যন্ত বিরোধী। ইহার প্রথম পত্নী পরলোকগতা। হৃদয়নাথ একটি ঘরে একাকী বসে কি যেন লিখছিল। সহসা তার পত্নীকে প্রবেশ করতে দেখে তিনি চমকে উঠলেন। তার স্ত্রী চিঠিখানি তার হাতে দিয়ে বললেন, পড়ো পড়ো, চিঠিটা পড়ো, শিগগিরই পড়ো। হৃদয়নাথ চশমা আটা চক্ষু দুটি স্ত্রীর পানে ফিরিয়ে বললেন, ব্যাপারখানা কি? দেখো না পড়ে, কে লিখেছে? আরে যেই লিখুক, কি দেখব? হৃদয়নাথ তবু তার স্ত্রীর অনুরোধে চিঠিখানি অনুচ্চস্বরে পাঠ করলেন। প্রিয়তম, তুমি এমন নিষ্ঠুর, এই তুমি আমায় ভালোবাসো? আমি যদি রাগ করি, অভিমান করি, তাহলে কি তুমি সে অভিমান ভাঙাবে না? ফেলে চলে যাবে আমাকে? কাল সকালে আমি তোমাকে যে চিঠি লিখেছিলাম তার জবাব দাওনি। কেন দাওনি? তাই তো আমি রাগ করেছিলাম। তাই তো তোমার সঙ্গে দেখা হলে ভালো করে কথা বললাম না। আমি কেন রাগ করেছিলাম তা কি তুমি জানতে না? যদি না জানতে তবে জিজ্ঞাসা কেন করলে না? জিজ্ঞাসা করতে তো পারতে। তুমি চলে গেলে পর আমার ভারী কষ্ট হলো। আজ প্রায় সারাদিন আমি আহার নিদ্রা ত্যাগ করে ছাতে কাটালাম। তুমি তোমাদের ছাতে আসলে না কেন? শেষে আমি মান খুইয়ে তোমাকে চিঠি লিখতে বসেছি। তুমি যদি আমার বেদনা না বুঝবে, তবে কে বুঝবে প্রিয়তম? তোমার সাধের তরণী বুঝি পুরনো হয়েছে তোমার কাছে, তাই এ অনাদর? ইতি তোমারই। চিঠি পড়ে হৃদয়নাথ বললেন, এ কার চিঠি? কার আবার? মেজ বউয়ের, উত্তর দিল তার স্ত্রী। আমাদের মেজ বৌমার? হ্যাঁ গো হ্যাঁ, তোমাদের মেজ বৌমার। সর্বনাশী, শেষে এই করলে, কুলে কালি দিলে। এ তো আমি তখনই জানি। যার কপাল পুড়েছে তার আবার কালা পেরে কাপড় পরা কেন? গহনা পরা কেন? পান খাওয়া কেন? স্ত্রীর বক্তৃতা স্রোতে হৃদয়নাথ বাধা দিয়ে বলল, আরে থামো থামো, দেখো তুমি কি বলতে কি বলছো। এ কার হস্তাক্ষর? আগে তো সব খবর নাও। তোমার কথা শুনে আমার গা জ্বলে যায়। এ আবার নতুন করে জানতে হবে নাকি? আজ 4 বছর ধরে যে কালামুখী আমায় চিঠি লিখছে, আমি ওর হাতের লেখা চিনব না? তাহলে তাহলে এখন কি হবে? উপায় কি? কি হয়, ঝাঁটা মেরে বাড়ি থেকে বিদায় করে দাও। কাশিতে পাঠিয়ে দাও ওই বউকে। লোকে শুনবে না? শুনতে কি কারুর বাকি থাকবে? তুমি কার মুখে সরা চাপা দেবে শুনি? হৃদয়নাথ স্ত্রীর হাতে পত্রখানি প্রত্যর্পণ করে কিয়ৎকাল চিন্তা করলেন। শেষে বললেন, দেখো, বোধহয় তা নয়। এমনটা অন্যও তো কিছু হতে পারে। এ চিঠি হয়তো অন্য কারুর। না,
না, তা কি আর হতে পারে? তুমি যেমন ভালো মানুষটি, সবাইকে নিজের স্ত্রীর মতন সতীলক্ষ্মী মনে করো। তুমি থামো তো। হৃদয়নাথের ওষ্ঠপ্রান্তে মুহূর্তের জন্য একটু মৃদু হাসি খেলে গেল। বললেন, দেখো, আমার তো সম্পূর্ণ বিশ্বাস হয় না যে বৌমা পাপে ডুবেছে। আর যদি তুমি যা বলছো তাই হয়, তাহলে এখনো হয়তো উনি ধর্মচ্যুত হননি, হবার উপক্রম হয়েছে মাত্র। উপক্রম হয়েছে মাত্র? ব্যাস এটুকু? তুমি বুঝি ভেবেছ শুধু চিঠিপত্র চলছে? আমার তো অন্তত তাই মনে হয়, হৃদয়নাথ বললেন। তোমার যেমন বুদ্ধি, তার উপযুক্ত কথাই বলেছ। কেন, চিঠিতে তো স্পষ্ট লেখাই রয়েছে। কি লেখা রয়েছে? হৃদয়নাথ জিজ্ঞেস করলেন। তবে তুমি কি পড়লে শুনি? তুমি তো নিজেই পড়লে, আমি তো শুধু শুনেছি। চিঠিতে তো লেখাই রয়েছে। তোমার সঙ্গে যখন দেখা হলো তখন ভালো করে কথা কইলাম না, শুধু কি চিঠি চলছে? দেখাশোনা হয়েছে গো, সব হয়েছে। হায় সর্বনাশী, কি হবে এবার? এই সময় ঝি এসে ঊর্ধ্বশ্বাসী সংবাদ দিল, ছোট মা, শিগগিরই এসো গো, মেজ বৌমা বড্ড কিরকম যেন করছে। ছোট গিন্নি ঝির সাথে চলে গেল। হৃদয়নাথ একাকী বসে নানারূপ চিন্তা করতে লাগলেন। এর প্রকৃতি কিছুটা শীতল, মনোবৃত্তিগুলি সহসা উত্তেজিত হয় না, কোনো একটা বিষয়ে সহসা বিশ্বাস স্থাপন করেন না। কিন্তু যে প্রকারেই হোক, একবার তিনি জাগ্রত হলে, কোনো বিষয়কে সত্য বলে স্থির করলে আর কিছুতেই তা থেকে তিনি স্থলিত হন না। ভাতুষপুত্রবধূর সম্বন্ধে তিনি অনেক চিন্তা করতে লাগলেন। আজন্ম বিধবা, সংসারে শতপ্রকার প্রলোভন অতিক্রম করে স্বীয় ব্রহ্মচর্য অক্ষুণ্ণ রাখা তার পক্ষে একান্ত কঠিন বটে। তাতে আবার তরঙ্গিনী লেখাপড়া জানে। স্ত্রী শিক্ষার বিপক্ষে যে সমস্ত তর্ক উত্থাপিত হয়ে থাকে, তাদের মধ্যে একটি এই যে স্ত্রীলোক লিপিলিখন সক্ষম হলে সমাজে অপবিত্র প্রণয়ের প্রসার বৃদ্ধি হবে। হৃদয়নাথ সচক্ষে এর প্রমাণ দেখে অত্যন্ত অভিভূত হয়ে পড়লেন। যখন রাত্রি 8টা বাজল, তখন বড় গৃহিণী ও তার জননী ফিরে আসলেন। তিনি বধূগত প্রাণা। তরঙ্গিনীর মূর্ছার সংবাদ পেয়ে তৎক্ষণাৎ ওপরে গেলেন। গিয়ে দেখলেন তখনও মূর্ছাভঙ্গ হয়নি। ঝি ও ছোট গিন্নি তার শুশ্রূষা করছে। এমন তো কখনো হয় না, এতক্ষণ তো মূর্ছা কখনো থাকে না। এ কি সর্বনাশ হলো? কখন মূর্ছা হয়েছিল? তারপর থেকে কি কি উপায় অবলম্বন করা হয়েছে? সমস্ত খুঁটিনাটি জিজ্ঞাসা করে গৃহিণী বললেন, ভারী অন্যায় হয়েছে। ছোট গিন্নিকে তিরস্কার করে বললেন, অতক্ষণ ধরে একা ঝির হাতে রোগীকে সমর্পণ করে যাওয়া তার ভালো কাজ হয়নি। ঝি বলল, বাছা, আমার গায়ে কি ক্ষমতা আছে? আমি কি একলা ওনারে ধরে রাখতে পারি? হাত পা ছুটতে ছুটতে গড়িয়ে খাট থেকে দুম করে পড়ে গেল। সেই অবধি মুখে একটু একটু রক্ত উঠছে। ক্রমে কর্তা বাড়ি আসলে সকল কথা শুনলেন। শুনে বললেন, হৃদয়, হৃদয়, তুমি এতক্ষণ কি করছো? যাও, যাও, ওপরে যাও, কিছু একটা বিহিত করো। তুমি তো ডাক্তার মানুষ, ক্রমেই যে কেস খারাপ হয়ে যাচ্ছে। হৃদয়নাথ অনিচ্ছুকের মতো রোগিণীর কক্ষে প্রবেশ করলেন। কিছুক্ষণ পরীক্ষার পর তিনি বললেন, পড়ে গিয়ে হৃৎপিণ্ডস্থ রক্তকোষে আঘাত লেগেছে। সমস্ত রাত্রি ধরে তিনি তরঙ্গিনীর চিকিৎসা করলেন ও শুশ্রূষা করলেন। প্রিয়তমার স্বামীর নাম অনঙ্গমোহন। গ্রীষ্মের অবকাশে কলেজ বন্ধ হওয়ার সে কল্ল প্রভাতে শ্বশুরবাড়ি এসেছে। তরঙ্গিনীর সহিত প্রিয়তমার সখিত্ব সংবাদ সে পত্রে পেয়েছিল। মিলনের প্রথম রাত্রে তারা পরস্পরকে নিয়ে বিভোর। তরঙ্গিনীর কথা বলার আর অবকাশই পায়নি তার প্রিয়তম। পরদিন রাত্রি 10টার সময় প্রিয়তমা স্বামীর নিকট আসলো। প্রথম কথাবার্তার পরই অনঙ্গ বলল, তোমার তরঙ্গিনীর চিঠিপত্রগুলো দেখাও না। প্রিয়তমা বলল, সে কি দেখাতে পারি? সে যে বারণ করে দিয়েছে, কাউকে দেখাতে নিষেধ আছে। অনঙ্গ বলল, আমি বুঝি কারুর মধ্যে গণ্য হলাম?
আমাকে তো দেখাতেই হবে। প্রিয় বলল, তবে তরীকে জিজ্ঞাসা করি আগে, সে যদি হুকুম না দেয়। অনঙ্গ বলল, আর সে যদি হুকুম না দেয়? না দেয় তো কেমন করে দেখাবো, মিষ্টি করে হেসে উত্তর দিল প্রিয়। অনঙ্গ রাগ করল, বলল, না, না দেখালে চলবে না। আমি না তোমার বর, সেই তোমার আপনার। তাহলে দেখাও আমাকে। প্রিয়তমা এ কথায় প্রতিবাদ না করে নীরব হয়ে রইল। পরদিন গিয়ে সে তরঙ্গিনীকে সব কথা বলল। তরঙ্গিনী বলল, না ভাই, না না না, আমি তোর পায়ে পড়ি, তুই ওই চিঠি দেখাস না তোর বরকে। সে রাত্রে অনঙ্গমোহন স্ত্রীকে জিজ্ঞাসা করল, কি হুকুম পেলে? প্রিয় বলল, না, সে তো কিছুতেই রাজি হয় না। এতে স্বামীর ভারী অভিমান হলো। আমাদের শ্রীবৎসল যুবা নায়কটি বালকের মতো অশ্রুপাত করতে লাগল। প্রিয়তমা তখন বাক্স থেকে চিঠির বান্ডিল বার করে এনে স্বামীর হাতে দিয়ে বলল, ও গো, দেখো গো, দেখো দেখো, অত দুঃখতে কাজ নেই। অনঙ্গ চিঠির বান্ডিল ফেলে দিল, বলল, যাও, আমি দেখতে চাই না। এই অপমানে প্রিয়তমা মর্মাহত হলো। মেঝের ওপর বসে চোখে আঁচল দিয়ে কাঁদতে লাগল। কিছুক্ষণ তাকে ওই অবস্থায় থাকতে দেখে অনঙ্গের রাগ ভাঙল। স্ত্রীর কাছে গিয়ে বলল, ও গো, কাঁদতে হবে না। এতে প্রিয়তমা আরও বেশি কাঁদতে লাগল। তখন অনঙ্গ নানা প্রকারে স্ত্রীকে আদর করে সান্ত্বনা দিয়ে তাকে সুস্থ করল। চিঠির বান্ডিলটি কুড়িয়ে এনে প্রথম চিঠিখানির প্রতি চক্ষু রেখে তরঙ্গিনীর হাতের লেখাটি সম্পর্কে খুব প্রশংসা করল। খাসা লেখা, ঠিক পুরুষ মানুষের মতো। আচ্ছা, তুমি 2-4খানা ভালো ভালো চিঠি বেছে দাও, আমি পড়ি। প্রিয়তমা একখানি নির্বাচন করে বলল, এই একখানাই পড়ো। অনঙ্গ যতক্ষণ সেখানি পড়তে লাগলো, প্রিয়তমা ততক্ষণ আরও কয়েক চিঠি বেছে স্বামীর হাতে দিল। অনঙ্গ সব কটা চিঠি সুন্দর করে পড়ে মুখখানি বিমর্ষ করে বসে রইল। প্রিয়তমা জিজ্ঞাসা করল, ভাবছ কি? অনঙ্গ বলল, দেখো, তুমি আর তোমার সখীর সঙ্গে ভাব রেখো না। তাতে করে খুব অবাক হলো প্রিয়তমা, বলল, কেন, এ কথা কেন? অনঙ্গ বলল, না, এ যেরকম চিঠি, তাতে যদি আমি সব না জানতাম তো মনে করতাম প্রণয়ের চিঠি। তাতে করে প্রিয়তমা বলল, কেন, সখিতে সখিতে প্রণয় কি দোষের? দোষের কি না সে বিচারে কাজ নেই। আমি ছাড়া আর কাউকে তুমি ভালোবাসতে পারবে না। কোনো সখীকে এতদূর ভালোবাসলে আমার প্রাপ্য ভালোবাসা কম পড়ে যাবে। প্রিয়তমা হেসে উঠল, তুমি কি পাগল নাকি? হাসির কথা নয়, আমার প্রাণটা যেন কেমন করছে এসব চিঠি পড়ে। সখিতে সখিতে এরকম চিঠি লেখালেখি আমি তো কশ্চিনকালেও, না, কখনো শুনিনি। সে যে নিত্যি আমায় চিঠি লেখে, তাকে জবাব না দিলে সে আবার রাগও করে। তা তো করবেই, তা তার অভিমান, কথায় কথায় অভিমান করে। কাল আমাকে একখানা চিঠি দিয়েছিল, আমি অবসর পাইনি বলে তার জবাব দিতে পারিনি। রোজ সন্ধ্যাবেলা ছাতে উঠি, রোজ আমাদের দুজনের দেখা হয়। কাল সন্ধেবেলা সে আর ছাতে পর্যন্ত উঠল না। সকালবেলা আজ কাকে না বলে তাদের ওখানে গিয়েছিলাম, আমার সঙ্গে কোনো কথাই বলল না। জানো, এত রাগ তার। আমি বললাম, ভাই, কেন রাগ করিস? জানিস তো আমি অবসর পাইনে। বললে, জানি গো, জানি, তোমার স্বামী এসেছে, তাই তুমি অবসর পাও না। আমরা বিধবা মানুষ, আমাদের সদাই অবসর। কথাটা শুনতে আমার এত খারাপ লাগলো না গো, আমি তাই চলে এলাম। আমিও আজ ছাতে যাইনি, প্রতিশোধ নিচ্ছি। কেন, আমি কি রাগ করতে পারি না বলো? ভোর রাত্রে এই দম্পতি সবেমাত্র জেগে কথাবার্তা আরম্ভ করেছে। প্রিয়তমার মা দুয়ারের কাছে এসে ডাকল, পিরি, অপিরি। প্রিয়তমা উঠে দাঁড়িয়ে দুয়ার খুলে দিল। মা বলল, শোন, একটা কথা বলি। মায়ের কণ্ঠস্বরে ও ভাবভঙ্গিতে প্রিয়তমা শঙ্কিত হয়ে জিজ্ঞাসা করল, কি মা, কি হয়েছে?
মা তাকে বারান্দায় নিয়ে গিয়ে বলল, তোরির বড় ব্যামো, তাদের ঝি তোকে ডাকতে এসেছে। প্রিয়তমার রুদ্ধশ্বাসে বলল, কি ব্যামো মা, কি হয়েছে? ঝি কি বলছে? ও ঘরে বসে রয়েছে, আয়, তোকে নিয়ে যেতে বলেছে। মা আর মেয়েতে একটি ঘরে প্রবেশ করল। তরঙ্গিনীদের ঝি দাঁড়িয়েছিল। প্রিয়তমাকে দেখে সে কাঁদতে কাঁদতে বলল, দিদিমণি, মেজ বউ বুঝি আর বাঁচে না, তোমাকে দেখতে চাইছে। যখন জ্ঞান হচ্ছে তখনই শুধু তোমার নাম করে ডাকছে। চলো দিদিমণি, চলো, শিগগিরই চলো। এ সংবাদ শ্রবণে প্রিয়তমার হস্ত পদ ঠক ঠক করে কাঁপতে লাগলো। জননীর অনুমতি নিয়ে ঝির সাথে সে তরঙ্গিনীর কাছে গেল। যখন তরঙ্গিনীদের বাড়ির খিড়কি দরজায় পৌঁছল, তখন ক্রন্দনের রোল তাদের কর্ণে পৌঁছল। ঝি বলল, যা, সর্বনাশ হয়ে গেছে গো, হায় 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 হায়। প্রিয়তমা সেখান থেকে ফিরে গেল। 1 মাস পরে হৃদয়নাথ বাড়ির সকলে মিলে মিরাট যাত্রা করল। বাড়িতে রইল কেবল তার জ্যেষ্ঠ ভ্রাতা এবং তার শাশুড়ি। জ্যৈষ্ঠ মাস, মিরাটে দারুণ গরম। সূর্যদেব রুদ্রমূর্তি ধারণ করে সমস্ত দিন যেন অগ্নিবর্ষণ করছে। শহরের রাজপথে লোক চলাচল 10টা বাজলেই কমতে আরম্ভ করে। দ্বীপ্রহরে সমস্ত দোকানপাট বন্ধ। একটা অন্ধকার প্রায় ঘরে দিবা দ্বীপ্রহরের সময় হৃদয়নাথ শয়ন করে নিদ্রা যাবার চেষ্টা করছেন। বাড়িতে যতগুলো ঘর আছে সর্বাপেক্ষা এটিই শীতল, তাই মধ্যাহ্নকালে পরিবারস্থ সকলেই এখানেই আশ্রয় গ্রহণ করে। হঠাৎই সেই ঘরে বড়বধূ দুঃখ করে বললেন, আহা, বাছা যে এমন করে দাগা দিয়ে যাবে তা আমি কখনো ভাবিনি। হৃদয়নাথ বললেন, বড় বউ, তার জন্যে আর দুঃখ করে কি হবে? যা হবার তা তো হয়ে গেছে। তিনি বেঁচে থাকলেও সুখ তো আর পেতেন না। বড়বধূ আশ্চর্য হয়ে বললেন, কেন এই কথা বলছো ঠাকুরপো? অনেক দিন থেকে একটা কথা বলবো বলে মনে করি, কিন্তু বলতে পারিনে বড় বউ। তিনি গিয়েছেন, সে ভালোই হয়েছে। বড়বধূ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন, এ কি কথা ঠাকুরপো, কি হয়েছিল? হৃদয়নাথ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আর কি বলবো মাথা মুন্ডু, তার স্বভাব চরিত্র খারাপ হয়েছিল। এ কথা শুনে বড় বউ যেন আকাশ থেকে পড়লেন। বললেন, ও কি কথা ঠাকুরপো, অমন বলো না, তিনি আমার সতীলক্ষ্মী ছিলেন। হৃদয়নাথ দীর্ঘশ্বাস ফেলে বললেন, বড় বউ, আমি স্বচক্ষে তার হাতের চিঠি দেখেছি। কি চিঠি? সে আর কি বলবো, কাকে লেখা? কে আমাদের সর্বনাশ করেছে তাই ঈশ্বরই জানেন। বড়বধূ উত্তেজিত হয়ে বললেন, ঠাকুরপো, ভুল করছো, তা হতেই পারে না। হৃদয়নাথ পূর্ববৎ বিষণ্ণ স্বরে বললেন, চিঠি যে আমার কাছে রয়েছে বড় বউ। কই দেখি, দেখাও আমাকে। হৃদয়নাথ ধীরে ধীরে উঠে বাক্স খুলে চিঠি বার করলেন। বড় বউ তার হাত থেকে চিঠিখানা নিয়ে জানলার কাছে গেলেন। খসখসের পর্দা ফাঁক করে আলোয় চিঠিখানি 1 মুহূর্তের জন্য মাত্র দেখলেন। তারপর শয্যায় ফিরে এসে বললেন, চিঠিখানি হৃদয়নাথকে প্রত্যর্পণ করে বললেন, তবু ভালো, দেহে প্রাণ এলো। হৃদয়নাথ পরম বিস্মিত হয়ে বললেন, কেন? বড় বউ ধীরে ধীরে বলল, ও তো তার সখী প্রিয়তমাকে লেখা, সেই ও বাড়ির চাটুজ্যেদের পিড়ি। তার সঙ্গে যে ভারী ভাব ছিল ওর, রোজ দুজনে চিঠি লেখালেখি করত। আহা, পিড়ি ছুরি শ্বশুরবাড়ি যাবার দিন আমার সঙ্গে দেখা করতে এসেছিল, কেঁদে আর বাঁচে না। হৃদয়নাথের কপাল ঘেমে উঠল, নিঃশ্বাস জোরে জোরে বইতে লাগল। বললেন, তবে চিঠির ওপর প্রিয়তম লেখা রয়েছে কেন? ওই বলেই তো সে ডাকত। পিড়িওকে বলতো তরণী, সে পিড়িকে বলতো প্রিয়তম। হৃদয়নাথের মুখ পাংশুবর্ণ ধারণ করল। আলোক অভাবে বধূ তার মুখের বিবর্ণতা লক্ষ্য করতে পারল না। কিছুক্ষণ চিন্তা করে যেন আপনা আপনি বললেন, হায় রে, এ কথা যদি আগে জানতাম। বড় বউ তৎক্ষণাৎ বললে, আগে জানলে কি হতো ঠাকুরপো? তাহলে তাকে ধরে রাখতে পারতে। তাই কি তার চিকিৎসা তেমন তুমি মনোযোগ দাওনি? হৃদয়নাথের মুখ থেকে কথা বার হলো না। বড় বউ বারংবার জিজ্ঞাসা করতে লাগলেন, তবে কি চেষ্টা করলে
তুমি তাকে বাঁচাতে পারতে? বলো ঠাকুরপো, বাঁচাতে পারতে তাকে? হৃদয়নাথ দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, বড় বউ, যার নিয়তি উঠেছে, মানুষের চেষ্টায় কি তাকে বাঁচানো যায়? অদৃষ্ট লিখন খণ্ডন করা কি মানুষের সাধ্য? বড় বধূর মন এ উত্তরে সন্তোষ মানল না। তিনি আজও নির্জনে তরঙ্গিনীকে চিন্তা করে মন খারাপ করেন। বন্ধুরা, কেমন লাগলো আজকের এই গল্প প্রিয়তম? বন্ধুত্ব এক সবচেয়ে উল্লেখযোগ্য এবং সবচেয়ে মিষ্টি একটা সম্পর্ক। এই সম্পর্কের কোনো ভাগ হয় না, এই সম্পর্কের কোনো দ্বিতীয় হয় না। আমি তো অন্তত তাই মনে করি। আপনাদেরও কি একই ধারণা? জানিয়ে যাবেন আমাকে, ভালো লাগবে আমার। গল্প সাথে অস্মিতাকে সবসময় পাশে রাখবেন, রইল একান্ত অনুরোধ। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।